ইরানে হামলা পাল্টা হামলা অব্যাহত, মার্কিন সেনাপ্রধান বরখাস্ত, অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্টিকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যে টানা ৩৪ দিন ধরে চলমান সংঘাতে টালমাটাল বিশ্ব অর্থনীতি, কৃষিপ্রধান দেশগুলোতে তৈরি হয়েছে তীব্র সংকট। যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত কিউবাকে সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া, তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা মস্কোর। এবং রক্তক্ষয়ী অভ্যুত্থানের ৫ বছর পর মিয়ানমারে ক্ষমতার মসনদে সেনাপ্রধান, বিতর্কিত নির্বাচনের পর মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। ইরান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্টিকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে শুক্রবার বিশেষ ভোটাভুটির আয়োজন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অন্যদিকে জ্বালানি অস্থিরতায় পাকিস্তানে পেট্রোলের দাম ৪৩% বাড়িয়েছে সরকার। বিস্তারিত সামিল শিহাবের রিপোর্টে। চুক্তিতে না পৌঁছলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে উড়িয়ে দেবেন এমন ঘোষণার পর তেহরানের প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র, রাজধানীর নিকটবর্তী একটি সেতু এবং ইস্পাত কারখানাগুলো লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আলবরজ প্রদেশের কারাত শহরে বিখ্যাত ওই সেতুতে হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক গভর্নর কার্যালয়। বেসামরিক স্থাপনায় এসব হামলার কড়া নিন্দা জানিয়েছে তেহরান। একে যুক্তরাষ্ট্রের নৈতিক পতনের বার্তা বলেও অভিহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে, প্রতিপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। পাশাপাশি দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে হামলার দাবি করেছে তারা। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেত কুপারের সভাপতিত্বে ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে এমন রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্পের প্রতি আনুগত্যের অভাবে মার্কিন সেনাপ্রধানকে পদচ্যুত করা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়াও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে মস্কো। এছাড়াও সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেল আবিবকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে অনুরোধ করেছে রাশিয়া। গত ২৪ ঘন্টায় অন্তত ৫টি মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো। সামিউল শিহাব, আরটিভি। মধ্যপ্রাচ্যে টানা ৩৪ দিন ধরে চলমান সংঘাতে টালমাটাল বিশ্ব অর্থনীতি, যার আঁচ লেগেছে দক্ষিণ এশিয়ার কোটি কোটি কৃষকের ফসলি জমিতেও। যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব সার ও জ্বালানি বাণিজ্য, যার ফলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশগুলোতে তৈরি হয়েছে তীব্র সংকট। সারের উচ্চমূল্য ও সংকট নাভিশ্বাস তুলছে সাধারণ চাষিদের। আব্দুল মালিকের রিপোর্ট। ইরানের উপর ইসরায়েল আমেরিকার হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে দক্ষিণ এশিয়ার প্রান্তিক কৃষকদের জীবনে। যুদ্ধের জেরে হু হু করে বাড়ছে সার ও জ্বালানির দাম, তাই চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। চলমান সংঘাতের জেরে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেন হরমুজ প্রণালী, যার ফলে স্থবির হয়ে পড়ে বিশ্ব সার ও জ্বালানি বাণিজ্য। এর প্রভাব পড়ে সরাসরি দক্ষিণ এশিয়ার কৃষিখাতে, কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলো তার প্রয়োজনীয় সারের প্রায় ২৫ থেকে ৩০% এ রুট দিয়ে আমদানি করে। ফলে সরবরাহ ঘাটতির সংকেত পৌঁছানোর আগেই বাজারে বাড়তে শুরু করেছে সারের দাম।
ভারত ও পাকিস্তানের সরকারগুলো ইতোমধ্যে কৃষকদের আশ্বস্ত করতে ন্যানো ইউরিয়া ও প্রাকৃতিক সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরবরাহ লাইনে সামান্যতম বিঘ্ন মানেই ফসলের উৎপাদন হ্রাস, যা সরাসরি প্রভাব পড়বে খাদ্যমূল্যের উপর। দক্ষিণ এশিয়ার 2 বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তার জন্য যা এক অশনি সংকেত। বড় পরাশক্তিগুলোর কাছে এটি হয়তো কেবল একটি যুদ্ধ বা কৌশলগত অবরোধ, কিন্তু এই অঞ্চলের কোটি কোটি সাধারণ কৃষকের কাছে পরিবারের ভরণ পোষণ আর টিকে থাকার এক কঠিন লড়াই। যুদ্ধ জয় বা পরাজয় যেখানেই হোক না কেন, পৃথিবীর এই প্রান্তের কৃষকদের জয় নিশ্চিত হয় কেবল ঘরে ফসল তোলার মধ্য দিয়ে, আর সেই পথটি এখন সবচেয়ে বেশি দুর্গম। আব্দুল মালেক, RTV। যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত কিউবাকে সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। কিউবার জ্বালানি সংকট নিরসনে এবার দ্বিতীয় তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ বৃহস্পতিবার জানিয়েছেন, কিউবার জন্য দ্বিতীয় কার্গোটি শিগগিরই রওনা দেবে। গত মঙ্গলবার প্রায় 7 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কার কিউবা পৌঁছায়। মার্কিন নিষেধাজ্ঞার পর গত 3 মাসের মধ্যে এটি দেশটিতে পৌঁছানো প্রথম বড় ধরনের তেলের চালান। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, কিউবার কাছে তেল বিক্রি করলে চড়া শুল্ক আরোপ করা হবে। 2021 সালের 1 ফেব্রুয়ারি শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করা জেনারেল মিন অং হ্লাইং এবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এতদিন সামরিকভাবে দেশটির সর্বোচ্চ ক্ষমতায় থাকলেও এবার বিতর্কিত নির্বাচনের পর সংসদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। শুক্রবার দেশটির সংসদে 584টি ভোটের মধ্যে 293টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন মিন অং হ্লাইং। এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তাদের সামরিকপন্থী ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 80%-এরও বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। যদিও ওই নির্বাচনে দেশটির বড় বড় রাজনৈতিক দলগুলোকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়। অ্যাপোলোর দীর্ঘ বিরতি ভেঙে 53 বছর পর পৃথিবী ছেড়ে চাঁদের পথে যাত্রা করল মানুষ। মার্কিন সময় বৃহস্পতিবার রাতে উৎক্ষেপণের 25 ঘন্টা পর সফলভাবে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে নাসার আর্টেমিস 2। 3 আমেরিকান ও 1 কানাডিয়ান নভোচারী নিয়ে এখন 4 লক্ষ কিলোমিটার দূরের গন্তব্যে ছুটেছে ওরিয়ন ক্যাপসুলটি। এই অভিযানে প্রথমবারের মতো কোনো নারী, কৃষ্ণাঙ্গ এবং মার্কিন নাগরিক চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন। আগামী 10 এপ্রিল চন্দ্রপৃষ্ঠ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফেরার কথা রয়েছে নভোচারীদের। চাঁদে মানুষের যাতায়াত নিয়মিত করাই পরীক্ষামূলক যাত্রাটির মূল লক্ষ্য। 2028 সালের মধ্যে আবারও চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। গাজায় যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ, চারদিকে পুনর্গঠন আর ঘুরে দাঁড়ানোর লড়াই। যুদ্ধের ক্ষত সারিয়ে তোলার চেষ্টায় মানুষের পাশাপাশি অবলা প্রাণীদের প্রতিও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন 21 বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক। যুদ্ধের সময় আহত ও পরিত্যক্ত বিড়ালদের জন্য তিনি গড়ে তুলেছেন একটি আশ্রয়কেন্দ্র। বিস্তারিত সামের শিহাবের রিপোর্টে। গাজার দেইর আল বালাহ এলাকায় এখন আর নেই বারুদের গন্ধ, তবে চারপাশের ধ্বংসস্তূপগুলো মনে করিয়ে দেয় দখলদার বাহিনীর বিভীষিকার কথা। চারদিকে যখন যুদ্ধের ধ্বংসলীলা, তখন অবলা প্রাণীদের ত্রাতা হয়ে এসেছেন 21 বছর বয়সী ফিলিস্তিনি যুবক আবদুল্লাহ আল জামেল। নিজের বাস্তুচ্যুতির চরম কষ্টের মধ্যেই গড়ে তুলেছেন যুদ্ধে আহত কিংবা পথে প্রান্তরে ঘুরে বেড়ানো বিড়ালদের আশ্রয়স্থল। পরম মমতায় আশ্রয় ও চিকিৎসা দিচ্ছেন তিনি। যুদ্ধে বাস্তুচ্যুত হওয়ার সময় আমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি এই অবলা প্রাণীগুলোর আর্তনাদ শুনতে পাই। আমি কোনোভাবেই তাদের ফেলে চলে যেতে পারিনি। যুদ্ধের ভয়াবহতা, ভয়, গোলাবর্ষণ, আমরা যে কষ্ট ভোগ করেছি তারাও ঠিক একই কষ্ট অনুভব করেছে। মার্কিন মধ্যস্থতায় গাজায় মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনলেও সংকট এখনো তীব্র। যেখানে মানুষের জন্যই পর্যাপ্ত চিকিৎসা বা ওষুধের অভাব, সেখানে পশুদের জন্য এসব জোগাড় করা এক বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও আহত বিড়ালগুলোকে সারিয়ে তুলছেন তিনি, দিচ্ছেন নতুন জীবন।
দখলদার বাহিনীর আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন ৭০,০০০-এর বেশি মানুষ, ধ্বংস হয়েছে লাখো ঘরবাড়ি। বর্তমানে শান্তি চুক্তির মাধ্যমে গাজায় সহায়তা ও পুনর্গঠনের কাজ চলছে। আর এই নতুন করে বাঁচার লড়াইয়ে আব্দুল্লাহর সঙ্গী যুদ্ধের সময় কুড়িয়ে পাওয়া সেই ছোট্ট বিড়াল ছানাটিও, যে এই বিভীষিকা পার করে তার কাছেই বড় হয়েছে। যুদ্ধ থেমেছে, গাজা এখন তার ক্ষত শুকানোর অপেক্ষায়। আর এই ধ্বংসস্তূপের মধ্যে আব্দুল্লাহর এমন উদ্যোগ প্রমাণ করে চরম বিপর্যয়ের পরও ভালোবাসা আর সহমর্মিতা ঠিকই বেঁচে থাকে নতুন ভোরের অপেক্ষায়। সামিউল শিহাব, RTV। ভারতের শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পরপরই বড় ধরনের পতন হয়েছে। প্রথম ঘন্টার লেনদেনে বিনিয়োগকারীদের সম্মিলিত ক্ষতি হয়েছে 10 লাখ কোটি রুপি। লেনদেনের শুরুতে সেন্সেক্স ১,৪০০ পয়েন্টের বেশি পড়ে যায়, নিফটি কমে প্রায় 400 পয়েন্টে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণে যুদ্ধ বন্ধের সময়সীমা উল্লেখ না থাকায় বিশ্ববাজারে এ অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তার জেরে এ পতন বলছেন বিশেষজ্ঞরা। ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের বাজারেও শেয়ার পতন হয়েছে। ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও ধস নেমেছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৩৫২ পয়েন্ট বা 0.80% কমেছে। একই পরিমাণ পতন হয়েছে S&P 500 ফিউচার্সের সূচকে। আসন্ন ফিফা বিশ্বকাপের টিকিট মূল্য জন্ম দিয়েছে নতুন বিতর্ক। আকাশ ছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল সমর্থকরা। সাম্প্রতিক ফাইনালের জন্য টিকিটের মূল্য পূর্ব ঘোষিত অঙ্কের ছাড়িয়ে সর্বোচ্চ $১,৫৫০ থেকে শুরু করে মূল্য ছাড়িয়েছে $১০,০০০। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে অংশ নেওয়া এখন সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আরও জানাচ্ছেন রাফি আমিন। ফুটবল প্রেমী মেক্সিকোর একই পরিবারের 3 প্রজন্ম, গায়ে জাতীয় দলের জার্সি। অপেক্ষা মাস দুয়েক পরেই নিজ দেশে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের। 1986 সালের পর আরও একবার বিশ্ব মহাযজ্ঞর আয়োজন দেশটিতে। 86 বছরের ফার্নান্দোর ইচ্ছে ছিল ছেলে ও নাতিকে নিয়ে মাঠে যাবেন খেলা দেখতে। তবে টিকিটের চড়া মূল্যে সেটা এখন কেবলই স্বপ্ন। 1970 সালে মেক্সিকো প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে। তখন সদ্য বিয়ে করা আর ব্যস্ততার কারণে মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারেননি ফার্নান্দো। তবে 86 সালে সিজন টিকিট কাটার মাধ্যমে খেলা দেখার সুযোগ পান। সঙ্গে ছিল নিজের সন্তানও। এবার চেয়েছিলেন 3 প্রজন্ম একসঙ্গে মাঠে যেতে। তবে কাল হয়ে দাঁড়িয়েছে টিকিট মূল্য। সত্যি বলতে এই বিশ্বকাপটাও রোমাঞ্চকর, কিন্তু এর খরচ আমার নাগালের মধ্যে নয়। তাই সেখানে যাওয়ার কথা ভাবাও সম্ভব নয়। শুধু আমার নাতির সাথেই নয়, আমার সন্তানদের সাথেও একসাথে খেলা দেখতে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। ফার্নান্দোর ছেলে ভিক্টর হুগো বাবার কল্যাণেই 86 সালের বিশ্বকাপ মাঠে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছিল। সময়ের পরিক্রমায় নিজেও এখন পিতা, তাই ইচ্ছে ছিল নিজের ছেলেকে সঙ্গী করে এবার মাঠে যাবেন। তবে সেটার সম্ভাবনা দেখছেন না তিনি, যদিও অপেক্ষায় আছেন অলৌকিক কিছু ঘটার। 1986 সালের বিশ্বকাপ আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল। তখন আমার বয়স ছিল 13 বছর, ঠিক আমার ছেলের বয়সের মতো। আমার বাবার জন্যই আমি কিছু ম্যাচ তার সাথে দেখতে পেরেছিলাম। এখনো আশা করি কোনো অলৌকিক কিছু ঘটবে, যাতে আমি আমার ছেলে, বাবা ও ভাইকে নিয়ে আবার স্টেডিয়ামে যেতে পারি। কিন্তু এটা খুব কঠিন। বাবার কাছে বিশ্বকাপ দেখার অনুভূতি শুনে বড় হওয়া এমিলিও হয়তো আশায় বুক বেঁধেছিলেন ইতিহাসের সাক্ষী হবেন, মাঠে যাবেন দাদা বাবার সঙ্গে। তবে সেই ইচ্ছা পূরণ না হলেও আক্ষেপে নয়, ঘরে বসেই প্রিয়জনদের নিয়ে উপভোগ করতে চান বিশ্বকাপ। রাফি আমিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।